সকাল ৫টা ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরে ঢুকলো নীলা। চুলায় ভাত বসালো, ডাল রান্না করলো, বাবার জন্য চা বানালো, ভাই টিফিন গুছিয়ে দিল। এরপর পুরো বাড়ি ঝাড়ু দিয়ে কাপড় ধুয়ে রোদে মেলতে দিল। সব কাজ শেষ করে তাড়াহুড়ো করে নিজের অফিসের জন্য তৈরি হলো। এদিকে ছোট বোন মেহের তখনও আরাম করে ঘুমাচ্ছে। মা আলতো করে তার মাথায় হাত বুলিয়ে বলল, ঘুমা মা, তোকে এখনই উঠতে হবে না। নীলা শুধু একবার তাকিয়ে মুচকি হাসলো। তার জন্য এমন করে কেউ কোনো দিন বলেনি। ড্রয়িং টেবিলে সবাই মা মেহের প্লেটে ডিম, মাংস আর দুধ তেলে দিলেন। নীলার সামনে রাখলো শুধু ভাজি আর একটি রুটি। নীলা কিছু বলল না। বাবা বললেন মেহেকে এই মাসে একটা নতুন ফোন কিনে দিতে হবে, ওর পুরনোটা ভালো লাগছে না। নীলা আস্তে করে বলল, আব্বু, আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, অফিসের কাজ করতে খুব সমস্যা হচ্ছে। বাবার কথাটা শেষ করে না দিয়েই বলল, এখন এসবের সময় নেই, পরে দেখা যাবে। নীলা মাথা নিচু করে নাস্তা শেষ করলো। অফিসে পৌঁছে সবাইকে হাসি মুখে শুভেচ্ছা জানালো সে। কোম্পানির সবাই নীলাকে খুব সম্মান করত, কারণ সে নিজের কাজের পাশাপাশি সহকর্মীদের সাহায্য করত। সেই দিন তিনি একটি প্রজেক্টের ফাইল গুছিয়ে কনফারেন্সের রুমে নিয়ে যাচ্ছিলেন। নীলা ঠিক তখনই করিডোরে দাঁড়িয়ে হাঁটছিল কোম্পানির মালিকের ছেলে আরিয়ান। হঠাৎ এক কর্মচারীর হাত থেকে গুরুত্বপূর্ণ কিছু কাগজ মেঝেতে ছড়িয়ে পড়ল। সবাই তাড়াহুড়ো করে চলে গেল, শুধু নীলা থমকে গেল। সে নিচু হয়ে একে একে সব কাগজ তুলে দিয়ে কর্মচারীর হাতে দিয়ে হাসি মুখে বলল, চিন্তা করবেন না, ভুল করে তো মানুষেরই হয়। দূর থেকে পুরো ঘটনাটা দেখছিল আরিয়ান। সে কিছু বলল না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। এত বড় অফিসে সবাই যেখানে নিজের কাজ নিয়ে ব্যস্ত, সেখানে এই মেয়েটা অন্য সমস্যাকেও নিজের মনে করছে। অজান্তেই তার মনে নীলার প্রতি একটুখানি শ্রদ্ধা জন্ম নিল। সন্ধ্যায় বাড়ি ফিরে আবার রান্নাঘরে ঢুকলো নীলা। রান্না, বাসন ধোয়া, ঘর গোছানো সব কাজ একাই করলো। মেহের তখন সোফায় বসে ফোনে ভিডিও দেখছে। মা বলল, নীলা, মেহেরকে কাপড়গুলো ধুয়ে দাও, ওর হাত নষ্ট হয়ে যাবে। নীলা কিছু না বলে কাপড়গুলো নিয়ে চলে গেল। তার চোখে পানি এলো। সে কাউকে দেখল না, কারণ সে জানতো এই বাড়িতে তার কান্না দেখেও কেউ দেখে নাই। সকাল অফিসে যাওয়ার আগে মা নীলাকে ডাকলো, নীলা, আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসিস। সন্ধ্যায় তোকে দেখতে ছেলেপক্ষ আসবে। কথাটা শুনে অন্যদিক পর নীলার মুখ হাসি ফুটল। হয়তো এবার কেউ তাকে মানুষ হিসাবে মূল্য দেবে। সারাদিন অফিসে কাজ করলেও তার মনটা বাড়িতেই পড়েছিল। বিকেলে অফিস থেকে ফিরে এসে এক মুহূর্তেই বিশ্রাম নিল না। অতিথিদের জন্য নাস্তা বানালো, ড্রয়িং রুমে গুছিয়ে দিল, চা তৈরি করলো। সব কাজ শেষ করার শেষ সমাধান একটি শাড়ি পরে সবার সামনে এসে বসলো। ছেলেপক্ষ নীলাকে দেখে খুব খুশি হলো। ছেলেটির মা বললেন, আমাদের মেয়েটা খুব পছন্দ হয়েছে, ভদ্র, শিক্ষিত আর খুবই নম্র। ছেলেটিও মাথা নিচু করে মুচকি হেসে বলল, আমারও কোনো আপত্তি নেই। কথাটা শুনে নীলার চোখে লাজুক আনন্দ ঝিঁকি দেখা দিল। কিন্তু ছেলেপক্ষ চলে যাওয়ার কিছুক্ষণ পরই বাড়ির পরিবেশ বদলে গেল। মেহের আর রাগ করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মা দৌড়ে গিয়ে বললেন, কি হয়েছে মা? মেহের কান্না জুড়ে দিল, ছেলেটাকে আমার ভালো লেগেছে, আমি ওকেই বিয়ে করব। মা অবাক হয়ে বললেন, কিন্তু তারা তো নীলাকে পছন্দ করেছে। মেহের জেদ ধরে বলল, আমি কিছু জানি না, আমি যেটা চাই সেটাই আমি পাবো। রাতে ড্রয়িং রুমে বাবা, মা আর ভাই বসে কথা বলছিলেন।
নীলা নিজের ঘরের দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। বাবা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, নীলা তো ছোটবেলা থেকেই সব কিছু ছেড়ে দিয়েছে, এবারও বুঝে নেব। মা বললেন, হ্যাঁ, ওকে বলো ছেলেটাকে ছেড়ে দিতে। ছেলেটার শোকটাই আগে। ভাই বলবে, আপু তো এখনো না বলবে না। প্রতিটি কথায় নীলা বুকের ভেতর ছুরির মতো বিঁধছিল। কিছুক্ষণ পর মা নীলার ঘরে এলেন, চোখ নামিয়ে বললেন, মা তোর কাছে একটা অনুরোধ ছিল। নীলা শান্ত গলায় বলল, বলুন আম্মু। মা কাঁপছে গলায় বললেন, তুই তোর বড় আরেকবার ছোট বোনটার জন্য ত্যাগ কর। ছেলেটার সঙ্গে মেহের বিয়েটা হোক। নীলা কিছুক্ষণ নিচু রইল, তারপর মৃদু হেসে বলল, আম্মু, ছোটবেলা থেকে আমার পছন্দ, আমার স্বপ্ন, আমার ইচ্ছা সবই তো মেহের জন্য ছেড়ে দিয়েছি। আজকেও ছেড়ে দেব, কিন্তু এবার শুধু একটা জিনিস আর ছাড়ব না। মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি? নীলা চোখ পানি মুছে বলল, আমার আত্মসম্মান। কথাটা শুনে মা কিছু বলার আগেই নীলা জানালার দিকে তাকিয়ে রইল। মা ভেবেছিল মেয়ে হয়তো কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, তাই তিনি চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। রাত গভীর হলো, বাড়ির সবাই যার যার ঘরে চলে গেল। নীলা আলমারি খুলে কয়েক জোড়া কাপ, সার্টিফিকেট আর প্রয়োজনীয় কাগজপত্র একটি ব্যাগ গুছিয়ে নিল। তারপর টেবিলে একটি ছোট চিঠি রেখে দিল। চিঠিতে লেখা ছিল, আমাকে নিয়ে আর কেউ কোনো ত্যাগ করতে হবে না। আজ আমি নিজেকেই বেছে নিলাম। সবাই ভালো থাকবেন। নীলা ধীরে ধীরে ড্রয়িং রুমে এলো। বাবা নীলার ঘরে ঘুমিয়ে পড়েছে, ভাইও ঘুমিয়ে। মা রান্নাঘরে সব কাজ শেষ করে ক্লান্ত শরীরে শুয়ে আছে। মেহের ঘরের দরজার সামনে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে নীলা আস্তে করে বলল, ভালো থাকো। আজ থেকে তোমার জন্য আমাকে আর কিছুই ছাড়তে হবে না। সে একবার পুরো বাড়িটার দিকে তাকালো। এই বাড়িতে তার শৈশব, তার হাসি, তার কান্না, কিন্তু কোনো দিন তার মূল্য ছিল না। চোখের পানি মুছে দরজায় আস্তে করে খুলল, তারপর নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেল। কেউ তাকে থামালো না, কেউ একেবারেও জিজ্ঞাসা করলো না কোথায় যাচ্ছিস। আর নীলা জানতো না এই চলে যাওয়া একদিন সবাইকে তার আসল মূল্য বুঝিয়ে দেবে। সকাল, রহিমা বেগমের ঘুম ভাঙতেই অসভ্যতস ডাক দিলেন, নীলামা, এক কাপ চা বানিয়ে দিত। কোনো উত্তর এলো না। তিনি আবার ডাকলেন, নীলা, অফিসে যাবি না? তবু কোনো সাড়া নেই। বিরক্ত হয়ে নীলা ঘরের দরজা খুলতেই তিনি থমকে গেলেন। ঘরটা একদম খালি। আলমারিতে নীলার প্রয়োজনীয় কাপড় নেই। টেবিলের ওপর একটি ভাঁজ করা চিঠি। কাপা হাতে চিঠিটা খুললেন তিনি। আম্মু ছোটবেলা থেকে নিজের সব ইচ্ছা, স্বপ্ন আর ভালোবাসা আপনাদের জন্য ছেড়ে দিয়েছে। এবার আর পারলাম না। আমার জন্য চিন্তা করবেন না, আমি ভালো থাকবো। শুধু একটা অনুরোধ, এবার থেকে আর কাউকে শুধু বড় বলে সব সময় ত্যাগ করতে বলবেন না। আপনাদের নীলা। চিঠি পড়ে রহিমা বেগমের চোখ দিয়ে টপ করে পানি পড়তে লাগলো। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, রহমান, রহমান, তাড়াতাড়ি এসো, নীলা বাড়ি ছেড়ে চলে গেছে। আব্দুর রহমান দৌড়ে এসে স্ত্রীর হাত থেকে চিঠিটা নিল। চুপচাপ পুরো চিঠিটা পড়লেন। কয়েক মুহূর্ত তিনি কোনো কথা বলতে পারলেন না। তারপর ধীরে ধীরে সোফা বসে পড়লেন। মুখে আর আগের মতো অবহেলা নেই, শুধু গভীর নীরবতা। চিঠি তখন মেহের ঘর থেকে বেরিয়ে এলো। বিরক্ত গলায় বলল, এত চিৎকার করছো কেন? রহিমা বেগম কাঁদতে কাঁদতে বলল, নীলা চলে গেছে মা। মেহের নির্বিকার ভাবে বলল, যাক না, 2 দিন পর নিজেই ফিরে আসবে। এত নাটক করার কি আছে? মেহেরের কথাটা শুনে আব্দুর রহমান প্রথমবারের মতো রেগে উঠলেন। চুপ করো, সব কিছু কি খেলনা মনে হয় তোমার? মেহে অবাক হয়ে গেল।
বাবা কোনো দিন তার ওপর এভাবে রাগ করেনি। কিছুক্ষণ পর ব্যস্ততা সবাইকে ঘা- আঘাত করলো। রান্নাঘরের নাস্তা নেই, বাবার চা তৈরি হয়নি, রাফির অফিসের কাপড় ইস্ত্রি করা নেই, মেঝে ঝাড়ু দেওয়া হয়নি, ঘরের সব কাজ এলোমেলো। রহিমা বেগম একা একা সব সামনে গিয়ে হাঁপিয়ে উঠলেন তিনি। মেহেকে বলল, মা একটু সবজি কেটে দাও। মেহে মুখ বাঁকিয়ে উত্তর দিল, আমি এসব পারি না, আমার হাত কেটে যাবে। তাহলে ভাতটা ধুয়ে বসিয়ে দাও। না আম্মু, রান্নাঘরের গরম আমি সহ্য করতে পারি না। রহিমা বেগম চুপ করে গেলেন। আজ প্রথমবার তিনি বুঝলেন যে মেয়েটাকে এতদিন অবহেলা করেছেন, সেই মেয়েটাই নিঃশব্দে পুরো সংসারটা এক সামলে রাখত। অন্যদিকে অফিসে নীলা অনুপস্থিত সবাই চোখে পড়ল। সহকর্মীরা একের অপরকে জিজ্ঞাসা করছিল, নীলা আপু আজও আসেনি। ঠিক তখনই কোম্পানির মালিক ছেলে আরিয়ান অফিসে ঢুকলো। সে লক্ষ্য করলো নীলার ড্রেস খালি, সেট খালি। একজন সহকর্মীকে জিজ্ঞাসা করলো, মিস নীলা কি আজ ছুটিতে? সহকর্মী বলল, না স্যার, ফোন বন্ধ, কাউকে কিছু জানায়নি। আরিয়ান কিছুক্ষণ খালি চেয়ারের দিকে তাকিয়ে রইল। কোনো জানি আজ অফিসটা অন্যরকম লাগছে। যে মেয়েটা প্রতিদিন সবার আগে এসে নিজের কাজের পাশাপাশি অন্যদের অসহায়ত্ব, তার অনুপস্থিতিতে পুরন পরিবেশটাই যেন ফাঁকা হয়ে গেছে। এদিকে নীলা একটি বাথট্রেনের বেঞ্চে বসে আছে। সারা রাত চোখে ঘুম নেই। এক হাত ছোট ব্যাগ, অন্য হাতে নিজের ভার্সিটিকেট ফাইল। কোথায় যাবে, কি করবে কিছু জানা নাই। শুধু একটা সিদ্ধান্ত নিয়েছে, যে বাড়িতে তার ভালোবাসার কোনো মূল্য ছিল না, সেখানে সে আর কখনো ফিরবে না। ঠিক তখনই একটি কালো গাড়ি ধীরে ধীরে তার সামনে এসে থামলো। গাড়ির দরজা খুলে একজন যুবক নেমে এলো। সে কয়েক মুহূর্তে নীলার দিকে তাকিয়ে রইল। বেডের ব্লাস মাথা নিচু করে বসেছিলেন নীলা। সারা রাত না ঘুমানোর কারণে চোখ দুটো লাল হয়ে গেছে। হাতে শুধু একটি ব্যাগ আর সার্টিফিকেটের ফাইল। পকেটে খুব বেশি টাকা নেই। কোথায় যাবে, কি করবে কিছু জানা না। ঠিক তখনই সামনে এসে থামলো একটি কালো গাড়ি। গাড়ির থেকে নেমে এলো আরিয়ান। সে কিছুক্ষণ দূর থেকে নীলার দিকে তাকিয়ে রইল। এই যে সেই মেয়েটাই, সে অফিসে সব সময় হাসি মুখে সবার অসাহায্য করত, কিন্তু আজ তার চোখে শুধু ক্লান্তি আর অসহায়তা। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে বলল, মিস নীলা। নীলা মাথা তুলে তাকালো। অফিসের মালিকের ছেলেকে দেখে সে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। স্যার, আপনি এখানে? আরিয়ান মৃদু হেসে বলল, আজ অফিসে আপনার ডেস্ক খালি দেখে খোঁজ নিয়েছিলাম, ফোনও বন্ধ। পরে এই রাস্তা দিয়ে আসার সময় আপনাকে এখানে বসে থাকতে দেখলাম। সব ঠিক আছে? নীলা জোর করে হাসার চেষ্টা করলো। জি, আমি ঠিক আছি। আরিয়ান বুঝতে পারলো এই ঠিক আছে ওর ভেতরে অনেক না বলা কষ্ট লুকিয়ে আছে। সে আর জোর করলো না, শুধু বলল, আপনি যদি কিছু মনে না করবেন, আমি কি 5 মিনিট আপনার পাশে বসতে পারি? নীলা মাথা নাড়ালো। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর আরিয়ান শান্ত গলায় বলল, আপনি চাইলে কিছু বলতে পারেন, না চাইলেও বলার দরকার নেই। তবে একটা কথা বলতে পারি, আপনি আজ এখানন। এই কথাটা শুনে নীলার চোখে পানি চলে এলো। এতদিন পর কেউ তার খবর জানতে চেয়েছে, কেউ জিজ্ঞাসা করছে সে কেমন আছে। কাপা গলায় নীলা সব কথা খুলে বলল। কীভাবে ছোটবেলা থেকে সবসময় ছোট বোনের জন্য ত্যাগ করেছে, কিভাবে নিজের বেতনের টাকা সংসারে দিয়েছে, কিভাবে সে বিয়েটাও ছোট বোনের জন্য ছেড়ে দিতে বলা হয়েছে। সব শুনে আরিয়ান একদম চুপ হয়ে গেল। তার চোখে নীলার জন্য করুণা নয়, গভীর সমন জন্ম নিল।
সে মনে মনে বলল, এত কষ্টের পরও এই মেয়েটা কারো বিরুদ্ধে একটা খারাপ কথাও বলল না। ঠিক 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 তখনই আরিয়ানের ফোন বেজে উঠল। ওপাশ থেকে তার মা শায়লা ম্যাডাম বললেন, আরিয়ান কোথায় তুমি? আরিয়ান শুধু বলল, আম্মু আমি একটু পরে বাড়ি আসছি, আর আমার সঙ্গে একজন অতিথি থাকবে। একটু স্তব্ধ করে নীলা বলল, স্যার আপনি কোনো হোটেলে উঠে যাবে, আমি কষ্ট করব না। আরিয়ান মুচকে এসে বলল, আপনাকে আমি কোনো হোটেলে রেখে নিশ্চিন্তে থাকতে পারবো না। আমার বাবা মা খুব ভালো মানুষ, আপনি চাইলে কয়েকদিন আমাদের বাসায় অতিথি হয়ে থাকতে পারেন। এরপর আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। প্রথমে নীলা রাজি হচ্ছিল না, কিন্তু যার মতো আর কোথাও ছিল না। অনেক বৃদ্ধা পর সে সম্মতি দিল। আরিয়ানদের বাড়িতে পৌঁছাতেই বিশাল গেট খুলে গেল। ভেতরে সুন্দর বাগান, বড় বাড়ি। নীলা একটু স্তব্ধ অনুভব করছিল, ভাবছিল এত বড় লোকের বাড়িতে তাকে কিভাবে গ্রহ করবে। ঠিক তখনই শায়লা ম্যাডাম এগিয়ে এসে হাসি মুখে বলল, তুমি নীলা? আরিয়ান তোমার কথা বলেছে। এসো মা এসো। শব্দটা শুনে নীলার থমকে গেল। কত বছর হয়ে গেল কেউ তাকে এভাবে ডাকেনি। এরপরে আরিয়ানের বাবা মাহবুব সাহেব ও এগিয়ে এলেন। তিনি বললেন, শুনেছি তুমি অনেক সাহসী মেয়ে, এই বাড়ির কোনো সংকেচ করবে না, কতদিন ইচ্ছে থাকবে? নীলার চোখ ভিজে উঠল। সে স্তব্ধ করে বলল, আঙ্কেল আমি আপনাদের কোনো ঝামেলায় ফেলাতে চাই না। মাহবুব সাহেব হেসে বলল, আজ থেকে আঙ্কেল নয় আব্বু বলতে পারো। আর শায়লাকে আম্মু। এই বাড়িতে অতিথি নয়, নিজের মেয়ের মতোই থাকবে। কথাটা শুনে নীলা আর নিজেকে সামলাতে পারল না। চোখের পানি মুছতে মুছতে শায়লা ম্যাডামের হাত ধরে ফেলল। শায়লা তাকে বুকে জড়িয়ে ধরে বলল, যে মেয়েকে তার নিজের বাড়ির মূল্য দিতে পারেনি, আল্লাহ চাইলে সবই এই মেয়ের সব গর্ব হবে একদিন। এদিকে নীলার বাড়িতে একের পর এক সমস্যা বাড়তেই লাগলো। রহিমা বেগম এক সংসারের সব কাজ সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। মেহের কিছুই করতে পারল না। আবুর রহমান অফিস থেকে ফিরে চুপচাপ বসে থাকতে, প্রতিদিন খাবার টেবিলে একটা চায়ের খালি পড়ে থাকতো। সেই খালি চেয়ারটা যেন প্রতিদিন তার ভুলের কথা মনে করিয়ে দিত। প্রথমবার মতো তারা বুঝতে শুরু করলো, যে মেয়েটাকে তারা অবহেলা করেছিল সেই মেয়েটাই ছিল এই সংসারের সবচেয়ে বড় শক্তি। কিন্তু তারা জানতো না, নীলার জীবন এখন এমন একজন নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখান থেকে সে আর কখনো আগের সেই অবহেলিত মেয়ে হয়ে ফিরবে না। 1 বছর কেটে গেছে। আজ নীলা আর আগের সেই ভেঙে পড়া মেয়ে নয়। মাহমুদ সাহেবের কোম্পানিতে নিজের পরিশ্রম আর সততার কারণে সে সবার বিশ্বাস অর্জন করেছে। অফিসের সবাই তাকে সম্মান করে। শায়লা ম্যাডাম তাকে নিজের মেয়ের মতো আগলে রাখলেন। আয়ানও সবসময় দূর থেকে নীলার পাশ থাকছে, কখনো তার অতিথি নিয়ে প্রশ্ন করেনি, কখনো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি। এক সন্ধ্যায় আরিয়ান এসে শান্ত গলায় বলল, একটা কথা বলার। জি বলুন। 1 বছর আগে আমি একজন অসহায় মেয়েকে দেখেছিলাম, আর সেই মেয়েটাই নিজের যোগ্যতায় সবার সামনে অর্জন করছে। আমি জানি আপনার জীবনে অনেক কষ্ট এসেছে, তাই কোনো তাড়াহুড়ো করতে চাই না, কিন্তু যদি আপনার আপত্তি না থাকে আমি সারা জীবন আপনার পাশে থাকতে চাই। নীলা কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, আমি ভয় পাই আমার যদি সব কিছু হারিয়ে ফেলি। আরিয়ান মৃদু হেসে উত্তর দিল, যে মানুষ সম্মান দিয়ে সম্পর্ক শুরু করে সে কখনো সম্মান কেড়ে নেয় না। দূরে দাঁড়িয়ে মাহবুব সাহেব আর শায়লা ম্যাডামের সব শুনছিল। শায়লা ম্যাডাম এগিয়ে এসে নীলার হাত ধরে বলল, মা সিদ্ধান্ত শুধু তোমার,
তোমার ইচ্ছার বিরুদ্ধে এই বাড়িতে কখনো কিচ্ছু হবে না। নীলার চোখ ভিজে উঠল। জীবনে এই প্রথমবার কেউ তার মতামতে একটু গুরুত্ব দিল। কয়েকদিন ভাবে নীলা নিজের সম্মতি দিল। খুব সাধারণত অজানায় আরিয়ান আর নীলার বিয়ে হয়ে গেল। সেই দিন নীলার চোখ আনন্দ জল ছিল, কারণ এবার যে সে কাউকে খুশি করার জন্য নয়, নিজের ইচ্ছায় নতুন জীবন শুরু করছিল। আবারও কয়েক মাস কেটে গেল। একদিন বাজারে নীলার পুরনো এক সহকর্মীর সঙ্গে আব্দুর রহমানের দেখা হলো। কথা বলতে গিয়ে তিনি জানতে পারলেন নীলা এখন খুব ভালো আছে, একটি সমর্থী পরিবারের সদস্য হয়েছে। খবরটা শুনে তিনি আর রহিমা বেগম নীরবে কেঁদে ফেললেন। এতদিন ধরে তারা শুধু ভাবত নীলা হয়তো কষ্ট আছে, কিন্তু আজ বুঝলেন যে মেয়েকে তারা মূল্য দেয়নি, অন্য কেউ তাকে মাথায় তুলে রেখেছে। কয়েকদিন পর তারা সাহস করে নীলার ঠিকানায় গেল। দরজা খুলে নীলা তাদের সামনে দাঁড়াতেই সবাই নিচুপ হয়ে গেল। রহিমা বেগম দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। মা, আমাদের ক্ষমা করে দে, আমরা তোকে কোনো দিন বুঝিনি। আব্দুর রহমান চোখের পানি মুছতে মুছতে বললেন, আমরা সব সময় শুধু তোর কাছে তোকে ত্যাগ করে চেয়েছি, কিন্তু কোনো দিন ভাবিনি তোরও একটা মন আছে। মেহেও মাথা নিচু করে বলল, আপু, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিও। নীলা ধীরে ধীরে সবার দিকে তাকালো, তারপর মায়ের হাত ধরে সোফায় বসলো। শান্ত গলায় বলল, আমি আপনাদের ওপর আর কোনো রাগ করিনি, কারণ রাগ ধরে রাখলে মানুষ নিজেই কষ্ট পায়। সবাই স্থির নিঃশ্বাস ফেলল, কিন্তু নীলা আবার বলল, তবে কথাটা আজ পরিষ্কার করে বলতে চাই। ঘরের সবাই তার দিকে তাকালো। আমি আপনাদের মেয়ে ছিলাম, আছি, থাকবো। আপনাদের কোনো প্রয়োজন হলে আমি অবশ্যই পাশে দাঁড়াবো। কিন্তু যে বাড়িতে আমার আত্মসম্মান বারবার ভেঙে দেওয়া হয়েছে, সেখানে আমি আর ফিরে গিয়ে থাকবো না। কারণ আমি শিখেছি ক্ষমা করা যায়, কিন্তু আত্মসম্মান হারিয়ে আবার আগের জায়গায় ফিরিয়ে যায় না। রহিমা বেগম মাথা নিচু করে কাঁদতে লাগলেন। আব্দুর রহমান ভাঙা গলায় বললেন, আজ বুঝলাম যে সন্তান সবচেয়ে বেশি ভাগ্য করে তারাই মূল্য আমার সবচেয়ে কম দিই। এই ভুলের শাস্তি আমরা সারা জীবন বয়ে বেড়াবো। মাহবুব সাহেব এখন এগিয়ে এসে বলল, আপনারা মেয়েকে হারাননি, শুধু তার মূল্য বুঝিয়ে অনেক দেরি করে ফেলেছেন। নীলা বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকালো। এক সময় যে মেয়েটি নিজের বাড়িতে অবহেলিত ছিল, আজ সে সম্মান, ভালোবাসা আর আত্মমর্যাদা মাথা নিচু করে বাঁচছে। অবহেলার সবচেয়ে বড় আঘাত, কারণ যে মানুষটি নীরবে সব সহ্য করে, একদিন সে চুপচাপ চলে যায়, আর তখন তার শূন্যতা বুঝলো তাকে আর আগের জায়গায় ফিরিয়ে আনা যায় না। চলবে।